সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, ছাত্রলীগের আন্দোলনে নামার চূড়ান্ত প্রস্তুতি, সরকার পতন ত্বরান্বিত করতে। জানিয়ে দেব, প্রেস সচিব শফিকুল আলমকে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, তদন্ত দাবিতে সরব নারী সমাজ। জানাবো, সীমান্তের উপরে তীব্র গোলাগুলি, আতঙ্কে উখিয়া ও গুমধুমের বাসিন্দারা। সর্বশেষ জানাবো, শাপলা প্রতীকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ইসির সভায়, বললেন আক্তার আহমেদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সরকার পতন ত্বরান্বিত করতে ছাত্রলীগের নতুন কৌশল, শর্ত সাপেক্ষে ফিরছেন সব বহিষ্কৃতরা। দেশে চলমান অন্তর্বর্তীকালীন সরকার পতনের আন্দোলনকে আরও বেগবান ও চূড়ান্ত রূপ দেওয়ার লক্ষ্যে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। রাজপথের আন্দোলন জোরদার করতে এবং সংগঠনকে সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ করতে শর্ত সাপেক্ষে সকল বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে সংগঠনটি। এই পদক্ষেপকে সরকার পতনের আন্দোলনে নামার চূড়ান্ত প্রস্তুতি হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে সার্বিক আবেদনের প্রেক্ষিতে এবং ভবিষ্যতে সংগঠনের শৃঙ্খলা ও নিয়ম পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে না এই শর্তে 20 ডিসেম্বর 2022 থেকে অদ্যাবধি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক গৃহীত সকল বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছাত্রলীগের এই সিদ্ধান্ত কেবল সাংগঠনিক ক্ষমার দৃষ্টান্ত নয়, বরং এটি একটি সুদূর প্রসারী রাজনৈতিক কৌশল। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে দেশব্যাপী একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলাই এর প্রধান উদ্দেশ্য। বহিষ্কৃত নেতাকর্মীদের ফিরিয়ে আনার মাধ্যমে ছাত্রলীগ দুটি বিষয় নিশ্চিত করতে চাইছে: অভ্যন্তরীণ কোন্দল নিরসন, বহিষ্কারাদেশ ঘিরে সংগঠনে যে অভ্যন্তরীণ বিভেদ বা চাপা ক্ষোভ ছিল তা নিরসন করে একটি একক ও শক্তিশালী সত্তা হিসেবে আত্মপ্রকাশ করা। অভিজ্ঞদের সক্রিয় করা। বহিষ্কৃতদের মধ্যে অনেকেই অভিজ্ঞ ও মাঠ পর্যায়ে প্রভাবশালী। তাদের মূল স্রোতে ফিরিয়ে এনে দেশব্যাপী একযোগে আন্দোলন কর্মসূচিতে গতি সঞ্চার করা। ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের লক্ষ্য এখন একটি অন্তর্বর্তীকালীন সরকারের পতন। এই লক্ষ্য অর্জনে সংগঠনের প্রতিটি কর্মীর শক্তি আমাদের প্রয়োজন। আজকের এই সিদ্ধান্ত সেই ঐক্যেরই বহিঃপ্রকাশ। আমরা সবাই মিলে শীঘ্রই রাজপথে নামব। এই সিদ্ধান্তের ফলে গত প্রায় 3 বছরে বিভিন্ন সময়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী তাদের সাংগঠনিক পদে ফিরে আসার সুযোগ পেলেন। তৃণমূল পর্যায়ে এই সিদ্ধান্তকে বিপুলভাবে স্বাগত জানানো হয়েছে। বহিষ্কৃত কর্মীরা এটিকে ঘরে ফেরা হিসেবে দেখছেন এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সরকার পতনের আন্দোলনে শরিক হওয়ার অঙ্গীকার করছেন। প্রেস সচিব শফিকুল আলমকে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, তদন্ত দাবিতে সরব নারী সমাজ। সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে ঘিরে নৈতিকতা ও আচরণবিধি সংক্রান্ত বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু সংবাদ মাধ্যমে তার বিরুদ্ধে নারী সহকর্মী ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে অনৈতিক সম্পর্ক ও আচরণের অভিযোগ উঠেছে। যদিও এসব অভিযোগের সত্যতা এখনো যাচাই হয়নি, তবে ঘটনাটি প্রশাসনের অভ্যন্তরে নৈতিক মানদণ্ড ও জবাবদিহিতা নিয়ে নতুন প্রশ্ন তুলছে। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রীয় পদে দায়িত্ব পালন করা মানেই শুধু ক্ষমতা নয়, বরং জনগণের প্রতি নৈতিক দায়বদ্ধতা। কোনো কর্মকর্তা যদি তার পদমর্যাদা ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির চেষ্টা করেন, সেটি কেবল নৈতিকতার পরিপন্থী নয়, বরং রাষ্ট্রীয় আস্থার অবমাননা। গণমাধ্যম পর্যবেক্ষকরা মনে করছেন, সাম্প্রতিক আলোচনাগুলো প্রমাণ করছে যে প্রশাসনিক পর্যায়ে ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক আচরণ রোধে কার্যকর নীতিমালা এখন সময়ের দাবি। তারা বলছেন, ক্ষমতার সঙ্গে নৈতিকতা না থাকলে সেটি দুর্নীতির রূপ নেয়, তা ব্যক্তি হোক বা প্রতিষ্ঠান। অভিযোগ অনুযায়ী শফিকুল আলমের আচরণে নারী সহকর্মীদের প্রতি অনুচিত আগ্রহ ও প্রভাব খাটানোর প্রবণতা লক্ষ্য করা গেছে। তবে তার দপ্তর এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি। এ নিয়ে জনমনে প্রতিক্রিয়া বাড়ছে এবং অনেকেই প্রশাসনিক তদন্তের দাবি তুলছেন।
নীতিশাস্ত্রবিদরা বলেছেন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত জরুরি, কারণ দেরি হলে গুজব আরও বিস্তৃত হয় এবং প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তারা মনে করেন, রাষ্ট্রীয় পদে থাকা ব্যক্তিদের ব্যক্তিগত ও পেশাগত আচরণ একই নৈতিক মানদণ্ডে পরিমাপ করা উচিত, কারণ একজন কর্মকর্তার ব্যক্তিগত কর্মকাণ্ড ও অনেক সময় প্রতিষ্ঠানের প্রতি নাগরিক আস্থাকে প্রভাবিত করে। সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, আতঙ্কে উখিয়া ও গুমধুমের বাসিন্দারা। মিয়ানমারের অভ্যন্তরে বাংলাদেশের উখিয়া ও গুমধুম সীমান্ত সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতভর তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। স্থানীয়রা জানান, গোলাগুলির শব্দ শুক্রবার ভোর পর্যন্ত থেমে থেমে চলতে থাকে। আতঙ্কে রাত কেটেছে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়ন এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের। পালংখালীর রহমতের বিল, ধামনখালী, থাইয়েংখালী, বালুখালী এবং তুমব্রু পশ্চিম পাড়া এলাকার বাসিন্দারা জানান, রাত 11টা থেকে 1টা পর্যন্ত গুলির শব্দ এতটাই তীব্র ছিল যে ঘর থেকে বের হওয়া অসম্ভব হয়ে পড়ে। সীমান্ত সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পের সূত্র স্থানীয়রা বলছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার ঢেকুবনিয়া এলাকায় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ও আরাকান আর্মির মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ছবিতে দাবি করা হয়েছে, সংঘর্ষের গুলিতে বাংলাদেশে আশ্রিত এক রোহিঙ্গা আহত হয়েছে, তবে এ বিষয়ে এখনো কোনো নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেনি। পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুরউদ্দিন চৌধুরী তার ফেসবুক পোস্টে লেখেন, মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘর্ষে 12 নম্বর অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে এক রোহিঙ্গা আহত, তাহলে আমরা কি নিরাপদ? তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানিয়েছে, সংঘর্ষ পুরোপুরি মিয়ানমারের অভ্যন্তর এবং সীমান্ত থেকে অনেক দূরে। উখিয়া ব্যাটালিয়নের 64 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, আমরা সতর্ক অবস্থানে আছি এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বালুখালী বিওপির কাছে সীমান্তের ওপারে গুলির শব্দ পাওয়া গেছে, কিন্তু বাংলাদেশে গুলি আসার সম্ভাবনা নেই। তিনি আরো জানান, আহত রোহিঙ্গা প্রসঙ্গে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সংঘর্ষের এলাকা 12 নম্বর ক্যাম্প থেকে অনেক দূরে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে রাখাইন রাজ্যে আরাকান আর্মি জান্তা সরকারের বাহিনীর বিরুদ্ধে লড়াই করে সীমান্তবর্তী প্রায় 271 কিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছিল, ফলে ওই অঞ্চল নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে। শাপলা প্রতীকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ইসির সভায়, বললেন আক্তার আহমেদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাপলা প্রতীকের বরাদ্দ ও ভোটার অন্তর্ভুক্তি নিয়ে নির্বাচন কমিশনে ইসির কাছে দাবি জানিয়েছে। এ বিষয়ে বৈঠকের পর রাতে ইসির সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান, ইসির সভায় শাপলা প্রতীকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। রাজধানীর আগারগাঁওয়ে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে 2.5 ঘন্টা বৈঠক করেছেন এনসিপির 3 নেতা। পরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের বলেন, শাপলা প্রতীক ইসির তফসিলে নেই, বরাদ্দ দেয়া যাবে না, তবে কমিশনের সভায় বিকল্প প্রতীক নিয়ে সিদ্ধান্ত হবে।